স্বাগতম সবাইকে। আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স ও নির্ণয় ক্লাসের একদম শেষ ক্লাসে চলে আসছি। তো এর আগে আমরা মোট 14টা লেকচার শেষ করছি। আজকে হবে 15 নাম্বার লেকচার। তো তুমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আজকের ক্লাস পর্যন্ত সবগুলা ক্লাস করে থাকো, তাহলে তোমাকে অভিনন্দন। তুমি কমেন্টে জানাও যে তুমি সবগুলা ক্লাস করছো। তো আমি খুব স্ট্রংলি বিলিভ করি তুমি যদি সবগুলা ক্লাস করে থাকো, তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুই টাইপের কোশ্চেনই তুমি সলভ করতে পারবা। তোমার কোনো রকম দুর্বলতা থাকবে না, কারণ আমি সব টাইপের কোশ্চেন সলভ করছি। মানে যেগুলা ধরো আহ, মোটামুটি মানে অনেক জায়গায় স্কিপ করা হয়, ওগুলো আমি স্কিপ করি নাই, সবগুলা রাখছি। মানে যেন তোমার কোনো রকম দুর্বলতা না থাকে। তো যাই হোক, আমরা আজকের টপিকটা শুরু করি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ টপিক এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মানে এখান থেকে সিকিউ তে সবসময় কোশ্চেন আসে। এটা সম্ভবত তোমরা অনেক শুনছো যে ক্রেমারের রুল, তাই না? এটা খুব বেশি পরীক্ষা আসে, মানে সিকিউ তে আসে মাস্ট। সিকিউ তে এটা আসে 99% শিওর, ঠিক আছে? তো এই টপিকটা আমরা আজকে পড়বো। তো এই যে ক্রেমারের রুল, এই ক্রেমারের রুল দিয়ে আসলে ইকুয়েশন সলভ করা হয়। ইকুয়েশন সলভ করি। তো তুমি বলতে পারো যে ভাই, ইকুয়েশন সলভ তো আমরা গত ক্লাসও করছিলাম, মানে ম্যাট্রিক্স এর মাধ্যমে। ঠিক আছে, ম্যাট্রিক্স এর মাধ্যমে করছিলাম, তাই না? তো আমরা আজকে ইকুয়েশন সলভ করব, তবে ম্যাট্রিক্স এর মাধ্যমে না, নির্ণায়কের মাধ্যমে করব। মানে ডিটারমিন্যান্টের মাধ্যমে আমরা যখন ইকুয়েশন সলভ করব, আর সেই টেকনিকটাই হচ্ছে ক্রেমারের রুল নামে পরিচিত। বুঝছো? মানে গতকালকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে ইকুয়েশন সলভ করছি, আমরা আজকে সেটা দিয়ে করব না। আমরা আজকে নির্ণায়ক ব্যবহার করব এবং সেটাই হচ্ছে ক্রেমারের রুল নামে পরিচিত। আশা করি তুমি মোটামুটি বুঝছো। তো সেই রুলটা কি সেটা আমরা একটু দেখি, হ্যাঁ? দেখো, আমাদের সামনে তিনটা সমীকরণ দেওয়া আছে, দেখছো? মানে এগুলো আমরা সলভ করব, মানে হচ্ছে এখানকার যে চলক এক্স ওয়াই এবং জেড এর ভ্যালুটা বের করব, এটাই হচ্ছে সমীকরণ সমাধান। তুমি খেয়াল করো, এখানে চলক কয়টা? 1, 2, 3। ঠিক তেমনি সমীকরণও কিন্তু তিনটাই দেওয়া আছে। মানে যত সংখ্যক চলক তত সংখ্যকই সমীকরণ দেওয়া আছে, তার মানে এটা সলভ করা সম্ভব। যদি কম বেশি হইতো তাহলে একটু ঝামেলা হইতো। তো এটা কিভাবে সলভ করবো? একদমই সহজ, তোমার ভয় পাওয়ার কিছু নাই। তুমি যেহেতু অলরেডি নির্ণয় করে ফেলছো, দেখবা একদমই সহজ। তো দেখো, আমি ফার্স্টে কি করব জানো? আমি একটা নির্ণায়ক গঠন করব, সেটার নাম দিলাম আমি ধরো ডি। আমি নির্ণায়কটার নাম দিলাম ডি। ঠিক আছে? তো ডি জিনিসটা কি তোমাকে এই যে দেখাচ্ছি। এখানকার যে এক্স এর সহগ আছে, দেখছো এক্স এর সাথে কি আছে বলতো? এক্স এর সাথে এখানে আছে A1, এখানে আছে A2, এখানে আছে A3। তুমি খেয়াল করছো A1, A2, A3 আছে এক্স এর সাথে। তুমি সেই সহগ গুলাকে লিখবা। A1, A2, A3, দেখছো সহগটা লিখছি। ঠিক তেমনি আমি ওয়াই এর সাথে যে সহগ আছে সেগুলা লিখবো। দেখো B1, B2, B3 আছে। লেখো B1, B2, B3, B1, B2, B3, দেখছো? ঠিক তেমনি তাহলে এবার কি করবে? এই যে জেড এর সাথে যে কোফিসিয়েন্ট আছে বা সহগ আছে, C1, C2, C3, সেটা লিখবো। দেখো আমি লিখতেছি C1, C2, C3। তো এটা দিয়ে যে নির্ণায়কটা তৈরি হয়েছে, দেখো এখানে তো একটা নির্ণায়ক তৈরি হয়েছে, তাই না? এই যে দেখো, এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কটার নাম দিলাম আমি ডি। দেখছো? তাহলে ডি জিনিসটা কি এটা বুঝছো? এটার তো একটা ভ্যালু থাকবে, মানে এটার ভ্যালু বের করব, সেটার নাম ডি। এবার আমি যেটা করব, ডি এক্স গঠন করব, ডি এক্স। সেটা কিভাবে সম্ভব? এক্স এর যে সহগ আছে, দেখছো এক্স এর সহগ কোথায়? A1, A2, A3। সেই জায়গায় আমি হচ্ছে সমাধানটা বসায় দিব। সমাধান মানে কি? দেখো D1, D2, D3, দেখো আমি এই জায়গায় D1, D2, D3 বসাইছি, দেখছো? ফার্স্টে ডি তে এখানে কি ছিল? A1, A2, A3, জাস্ট এগুলা ছিল এক্স এর সহগ। এক্স এর সহগের জায়গায় আমি যখন এই সমাধানটা বসায় দিব, সলিউশন D1, D2, D3, তখন সেই নির্ণায়কটার নাম হবে ডিএক্স। দেখো বাকিগুলা সেম থাকবে, বাকিগুলা কোনো পরিবর্তন নাই। শেষ। তাহলে বলতো ডি ওয়াই কিভাবে গঠন করব? জাস্ট ওয়াই এর সহগটা চেঞ্জ করব, তাই না? দেখো ওয়াই এর সহগ কি ছিল মাঝখানে? B1, B2, B3। এই যে দেখো B1, B2, B3 এই জায়গাটা ছিল, তাই না? এই যে এখান দিয়ে ছিল।
এই জায়গায় আমি সলিউশন বসাইছি, d1 d2 d3, দেখো এই যে বসাইছি, দেখছো? এটা বসায় দিছি। তাহলে বলতো ডি জেড সমান কি হবে? এক্স্যাক্টলি জেড এর যে সহগ c1 c2 c3 এই যে এখান দিয়ে থাকে শেষ কলামে, সেই জায়গায় আমি হচ্ছে d1 d2 d3 বসাবো। এই যে দেখো বসায় দিছি, দেখছো? তার মানে এটার যে ভ্যালু হবে সেটা হবে ডিজেড, এইভাবে যেটা তৈরি হবে সেটা ডিওয়াই, ডিএক্স, আবার ডি, আমি সবগুলো এখন জানি। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এক্স ওয়াই জেড বের করা, এক্স ওয়াই জেড, কারণ এগুলো চলক। তো সেটা এখন একদমই ইজি। দেখো কি হবে, এক্স এর ভ্যালু কি হবে জানো? এক্স এর ভ্যালু হবে এই যে ডিএক্স তুমি বের করছিলা, সেই ডিএক্স এর যে ভ্যালু সেটাকে এই যে ডি দিয়ে যখন ভাগ করবা সেই ভাগফলটাই হবে এক্স। আবার ওয়াই এর ভ্যালু কিভাবে পাবো? এই যে ডিওয়াই গঠন করছিলাম সেটাকে ডি দিয়ে ভাগ করব, সেটাই হবে ওয়াই। আবার দেখো জেড কিভাবে পাবো? এই যে ডিজেড ডিটারমিনেন্ট গঠন করছি সেটাকে ডি দিয়ে ভাগ করব। আমি জানি হয়তো অনেক কিছু তোমার কাছে কনফিউজিং মনে হইতে পারে, হয়তো পুরোপুরি বুঝো নাই। আমি এখনই দ্রুত এক্সাম্পলে চলে যাচ্ছি। এই যে দেখো, এই যে ক্রেমারের রুলের মাধ্যমে আমি হচ্ছে সমাধান এই যে ছোট্ট একটা সমীকরণ দিছি, আমি ফার্স্টে 2/2 নিছি, আমি বড় নিতে পারতাম, কিন্তু তোমার সুবিধার্থে আমি আপাতত ছোট্ট সহজ একটা নিছি। তো তুমি খেয়াল করো এখানে চলক হচ্ছে দুইটা, এক্স এবং ওয়াই। আবার দেখো সমীকরণও দুইটা আছে। তো এটা আমি ক্রেমারের মাধ্যমে অথবা নির্ণায়কের মাধ্যমে এটাকে সলভ করব। তো একদম শুরুতে আমার কি লাগবে বলতো? ডি লাগবে, তাই না? এটা আমি জানি। তো ডি কিভাবে পাবো? এই যে এইদিকে দেখো, ডি সমান আমি জানি সহগ গুলা নিতে হয়। দেখো এখানে এক্স এর সহগ কত? 1 এবং 4। এখানে এক্স এর সাথে 1 আছে, এখানে 4 আছে, তাহলে তুমি লিখবা 1 4। ওকে। আবার দেখো ওয়াই এর সহগ কি আছে? 4 এবং -1। খেয়াল করো, ওয়াই এর সাথে আছে 4 এবং -1, তাহলে লেখো 4 - 1। এটা তো একটা নির্ণায়ক, তাই না? এই যে দেখো এটা একটা নির্ণায়ক, এটার ভ্যালুটাই বের করে ফেলি আমি। দেখো, তবে একটা মজার জিনিস বলি, ডি এর ভ্যালু যদি জিরো হয় কখনো, মানে ভ্যালু যদি জিরো হয় তাহলে কিন্তু তুমি সমাধান পাবা না। কেন পাবা না দেখো তো? এই যে আমরা তো একটু আগে সূত্র শিখছি এক্স কিভাবে বের করতে হয়, সবাইকে ডি দিয়ে ভাগ করার আগে, দেখছো? তো ডি যদি জিরো হয় তাহলে তো অসংজ্ঞায়িত মান চলে আসবে। তো ডি এর ভ্যালু নন জিরো হবে, এটা খেয়াল রাখো, মানে তুমি যদি সমাধান পেতে চাও। এখন তুমি দেখো এটা গুণ করলে কত হবে? -1। আবার এটা গুণ করলে 16 এবং সেটা বিয়োগ করতে হয়, তাহলে -16। তাহলে আমি ডি এর ভ্যালু কত পাইছি বলতো? -17। এটা রেখে দিলাম। এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে ডিএক্স। দেখো আমি ডিএক্স ও বের করতে পারবো। ডিএক্স কেমনে যেন বের করে? জাস্ট এক্স এর যে সহগ, মানে এই জায়গায় সমাধান বসাইতে হয়। সমাধান কত? 11 এবং 10, এটা লিখবা। 11 10, আর বাকিটা ঠিক থাকবে। দেখছো? এটাও তো একটা নির্ণায়ক হইছে, এটার নাম ডিএক্স। এটার ভ্যালু কত হবে বলতো? এই যে 11 এবং -1 গুণ করলে কত? -11, -4.40। এই যে, তাহলে ওভারঅল কত পাইগা তুমি? -51 পাইছো, তাই না? -51। ওকে, এটাও হইল। ঠিক তেমনি আমি ধরো ডি ওয়াইটাও বের করে রাখি, ডি ওয়াই। হ্যাঁ, এটাও তো সিম্পল, জাস্ট কি করব, ওয়াই এর জায়গা কোনটা? এটা, এই যে ওয়াই এর কোফিশিয়েন্ট যেখানে, সেখানে আমি সমাধান বসায় দিব। মানে এই পাশে সমাধান বসবে, মানে এই পাশে বসবে 11 এবং 10। ঠিক আছে? আর এটা নর্মাল থাকবে, এটা 1 4। এটার ভ্যালুটা কত বলতো? এটার ভ্যালুটা বের করো, এই যে এখান দিয়ে দেখাই। দেখো এটা গুণ করে 10 × 10 -4 × 11 = 44, তাহলে 10 - 44। এটার অ্যান্সার কত বলতো? -34 আসবে। এখন আমি দেখো ডি এক্স ডি ওয়াই ডি তিনটাই জানি, তাহলে বলতো এক্স কিভাবে বের করব? এক্স সমান, সূত্রই তো জানি, dx/d। খেয়াল করছো? তাহলে ভ্যালুটা বসায় দেই, dx সমান কত পাইছি? এই যে দেখো dx সমান হচ্ছে -51, তাহলে লেখো -51। আর d এর ভ্যালু তো ফিক্সড, d এর ভ্যালু কত? -17। তাহলে বলতো অ্যান্সার কত আসছে? 31351। জাস্ট 3 পাইছি, দেখছো কত সুন্দর একটা ভ্যালু পাইছি? ঠিক তেমনি বলতো y সমান কি হবে?
y সমান হবে dy বাই ডি। ঠিক আছে, dy এর ভ্যালু কত, এই যে দেখো -34, আর d এর ভ্যালু -17। তাহলে দেখো কত সুন্দর একটা ভ্যালু আসছে, 2 আসছে। তার মানে x এবং y, ঠিক আছে, সমাধান কত সহজ দেখছো, 3 এবং 2। দেখো এটাই অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু আছে? তুমি আগে যে কনফিউশনটা ছিল এখন দেখো তো বুঝছো কিনা। তুমি বলতে পারো যে ভাই ডিজেড তো ধরলেন না। ডিজেড ধরি নাই কারণ এখানে তো জেড নাই। দেখো এই জায়গায় সমীকরণে দুইটা ছিল বা চলক দুইটা ছিল, যদি তিনটা থাকে জেড হবে, চারটা থাকলে আরো বেশি হবে, মানে এইভাবে চলতেই থাকবে। আশা করি তুমি এটা বুঝছো। তো এটা যদি আমরা বুঝতে পারি, আমরা 3/3 এ চলে যাই, ঠিক আছে। দেখি 3/3, এই যে দেখো এগুলো পরীক্ষা আসে। মানে আমরা এখন এটা সলভ করবো, এটা সলভ করলে তোমার শেষ, আর কিছুই করতে হবে না। তুমি খেয়াল করো এখানে তিনটা সমীকরণ এবং তিনটা চলক দেওয়া আছে, তো এবং ক্রেমারের মাধ্যমে সলভ করতে বলছে। আমি ফার্স্ট একটা ডি গঠন করে নেই, হ্যাঁ। আচ্ছা দেখো আমি ফার্স্টে হচ্ছে একটা ডি গঠন করব। ডিটারমিনেন্ট আর কি, দেখো আমি নাম দিলাম ডি সমান, কোন জায়গায় করবো, আচ্ছা এখান দিয়েই করি। ডি ফার্স্টে ডি সমান কত হবে বলো। ডি হচ্ছে এখানে এক্স এর কোফিশিয়েন্ট, দেখো এক্স এর কোফিশিয়েন্ট 1 3 2, এই দেখো 1 3 2, তাহলে লেখো 1 3 2। আবার y এর সহগ কত, দেখো y এর সাথে কারা আছে, +2 -1 3, হ্যাঁ। তাহলে দেখো 2 -1 3। ঠিক তেমনি তুমি জেড এর সহগ দেখো, -1 3 1, -1 3 1, এটাই হচ্ছে আমার ডি। ঠিক আছে, এটার ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু কি বের করে রাখবো আগেই? হ্যাঁ বের করে রাখি, বাকিগুলা পরে করব। তুমি এদিকে দেখো, বের করে নেই, দেখো এটার মানটা বের করি। ফার্স্টে 1 এর রেসপেক্টে নিলাম, 1 বরাবর কলাম সারি বাদ, -1 -9, তাইলে কত হবে, -10। এখানে হবে -10, তারপর নিলাম -2, এই যে এটা নিলাম, -2 বরাবর কলাম সারি বাদ, 3 একে 3, -6, তাহলে -3 থাকবে। এবার -1 নেব, তাহলে দেখো -1 এই বরাবর কলাম সারি বাদ, তাহলে 3 3 কত 9, আর -2 সেটা প্লাস হয়ে যাবে, তাহলে 11 লিখে দিব। হ্যাঁ দেখো 11, তাহলে একবারে কত হয়, -10, আবার এটা এটা গুণ করলে তো +6, আর এখানে এটা -11, তাহলে -21 আর +6, তাহলে -15 থাকবে। তুমি এটা ক্যালকুলেশন চেক করে নিও, হ্যাঁ। আমি ডি এর ভ্যালু পেয়ে গেলাম, ডি এর ভ্যালু হচ্ছে -15। তুমি এবার বলো তো ডিএক্স কিভাবে গঠন করব। এই যে আমি ধরো ডিএক্স টা এখান দিয়ে নিচ্ছি, এই যে ডিএক্স, বলো তো কিভাবে করব। ভয় পাওয়ার কিছু আছে, ডিএক্স জাস্ট এক্স এর যে কোফিশিয়েন্ট, এই যে প্রথমটা, এই যে 1 3 2, এই জায়গায় সলিউশন বসবে। সলিউশন কত, 5। সলিউশন বলতে ডান পাশেরটা মিন করতেছি, ঠিক আছে। 5 7 11, আর বাকি যেগুলো আছে এগুলা ঠিক থাকবে, এগুলা নো চেঞ্জ। তাহলে দেখো এখানে হবে 2, এখানে হবে -1 3, -1 3 1। তো এটার ভ্যালুটা বের করে ফেলি, হ্যাঁ। তুমি দেখো আমি ফার্স্টে হচ্ছে 5 নিব, তাহলে 5, আর এটা এড়িয়ে বাদ দিয়ে, ঠিক আছে, এটা এটা গুণ করে দেখো -9 -10 আসবে। এখানে এর পরে নিব -2, এই যে এটা নিলাম, তাহলে এই বরাবর কলাম সারে বাদ দিয়ে 7 7 -33, 3 11 33, 7 থেকে 33 গেলে কত হয় বলো তো, -26। তুমি একটু চেক করে নিও, আমি জানি না, আমার ক্যালকুলেশন ভুল হইতেই পারে। এরপরে -1 মানে শেষেরটা, এই বরাবর কলাম সারে বাদ, 3 7 21, এটা মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে, 21 প্লাস
11, তাহলে কত হবে? 32। আশা করি ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে কত হবে? এই দুইটা হলো -50, তারপর এখানে -32, তাহলে -82। আবার এই দুইটা মাইনাস মাইনাস প্লাস হলে 52, 82 থেকে 52 চলে গেলে -30 হবে। হ্যাঁ, সুন্দর ভ্যালুই আসছে। দেখো, -30 কে 15 দিয়ে ভাগ করলে এক্স এর ভ্যালু 2 আসবে, এটা বোঝা যাচ্ছে। মানে আমি যে ঠিক পথে আছি এটা মোটামুটি গেস করা যায়। ঠিক তেমনি আমি এখন কি করব বলতো? ডি ওয়াই বের করব। এই যে ডি ওয়াই, ডি ওয়াই কিভাবে বের করব বলতো? এই যে তুমি এদিকে তাকাও, ভয় পাওয়ার কিছু নাই। একটা ডিটারমিন্যান্ট গঠন করব ডি ওয়াই। ফার্স্টেরটা একদমই ঠিক থাকবে, 1 3 2, এই যে এটা ঠিক থাকবে। শুধু এই যে ওয়াই এর যেগুলা, মানে এই কলামটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট টাইম 1 3 2 লিখি, 1 3 2। আর দ্বিতীয়টাতে বসবে ওয়াই এর যেই সহগ, ওয়াই এর সহগের এখানে বসবে ডান পাশের 5 7 1, 5 7 1 নাকি 11? আচ্ছা, 5 7 11। আর শেষেরটা তো ঠিক থাকবে, -1 3 1। আচ্ছা, -1 3 1, ঠিক আছে। তো এটা এটা আমি সলভ করে ফেলি। হ্যাঁ, দেখি এখানে কত আসে। ফার্স্টে 1 নিয়ে নেই, কলাম সারি বাদ 7, -33, তাহলে -26 হবে। এরপরে -5, এই যে এটা নিলাম। হ্যাঁ, এই বরাবর কলাম সারি বাদ 3, -6, তাহলে -3। এরপরে -1 নিলাম, এই যে এটা নিলাম। এবার ওর কলাম সারি বাদ 33 -14, 33 থেকে 14 গেলে কত হয় বলতো? 19। তাহলে ওভারঅল ভ্যালুটা কত আসে দেখি। এখানে -26, এখানে -19, দুইটা মিলে -45 প্লাস 15, তাহলে কত হবে? -30 থাকবে। দেখছো, এটাও একটা সুন্দর ভ্যালু আসছে। এবার আমাদের একদম লাস্ট, সেটা হচ্ছে ডি জেড বের করব। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু আছে? দেখো ডি জেড কিভাবে বের করব, একদমই সিম্পল। এগুলা সবই ঠিক থাকবে। এই যে এখানে 1 3 2 এটা থাকবে, শুধু জেড এর যে অংশটা সেখানে সলিউশন বসবে, একদম শেষ প্রান্তে এটা বসবে। তো এখানে শেষ অংশে বসায় দেই 5 7 11। আর মাঝখানেরটা তো আগের মতোই থাকবে। আগে কত ছিল? এই যে 2 -1 3 বসায় দাও, 2 -1 3। দেখছো, এটার ভ্যালুটা বের করলেই হবে। তো ভয় পাওয়ার কিছু নাই। ফার্স্টে 1 নিলাম, কলাম সারি বাদ -11 -21, তাহলে -32, -32। এরপর নিলাম -2, এই যে এটা 3 11 33 -14, 33 থেকে 14 গেলে কত হবে? 19 হবে। একদম শেষে +5 আছে। আচ্ছা, যখন 5 নিলাম, 5 বরাবর কলাম সারি বাদ 9 +11 +2, আচ্ছা টোটালি 11 হবে। তো ওভারঅল এটার ভ্যালু কত আসে বলতো? এখানে হচ্ছে -32, এখানে -38, তাহলে -50। -50 থেকে 5 11 কত? 55, 55, তাহলে +5 হচ্ছে। আচ্ছা সরি, -32 -38, তাহলে -60। এখানে হচ্ছে 5 11 55, তাহলে -5 থাকবে। দেখছো, সবগুলাই পেয়ে গেছি। তো এখন তুমি একটা মজার বিষয় দেখো, আমরা জানি x সমান কি হবে বলো? আমরা সবাই জানি x সমান হচ্ছে dx/d। এই যে ফর্মুলা বসায় দিলেই হবে। dx এর ভ্যালু একটু আগে বের করছি, এই যে দেখো -30, আর d এর ভ্যালু -15। তাহলে দেখো ভ্যালু -30 -15, তাহলে ইকুয়াল টু কত আসবে? 2 আসবে। দেখছো, ঠিক তেমনি y এর ভ্যালু কত আসবে বলো?
এই যে দেখো y এর ভ্যালু আসবে dy/d, ঠিক আছে? তো dy এর ভ্যালু কত বের করছি বলো? এই যে dy এর ভ্যালু হচ্ছে -30, আগের মতোই, -30/-15, তাও কিন্তু 2 আসছে। ঠিক তেমনি z সমান কত আসবে বলো? z সমান হবে dz/d, dz এই যে মাত্র বের করলাম -5, আর d এর ভ্যালু কত ছিল? d এর ভ্যালু হচ্ছে -15। আমার ধারণা dz এর ভ্যালু কোথাও ভুল করছে, বুঝছো? তা নাহলে আর একটু সুন্দর মান আসা উচিত। দেখি আমি একটু চেক করি সব কি ঠিক লিখছি। এখানে 132, ওকে 132, তারপরে z এর ভ্যালু, হ্যাঁ 132, y এর ভ্যালু কত বসাইছি? 2 -13, আর এখানে 5 7 11, 5 7 11, ওকে ঠিকভাবে বসাইছি। তারপরে ক্যালকুলেশন দেখি একটু, 1 -11 -21 -32, হ্যাঁ ঠিক আছে। তারপরটা -2 নিলাম, কলাম সারে বাদ দেই, 3 11 33, 33 থেকে 14 বিয়োগ হবে, তাহলে 19, সেটাও ঠিক আছে। আর এখানে যে 5 5 বরাবর কলাম সারে বাদ দেই, 9 + 2 11, 55, আচ্ছা, -32 38। আচ্ছা, এই যে ভুলটা এখানে মুখে মুখে করছি, তো এই জন্য ভুল করছি। -32 এবং -38 দুইটা মিলে হবে -70, আর এখানে 55, 70 থেকে 55 যোগ করলে -15 হবে। এখানে এই ভুলটা হয়েছে, দেখো এটা -15, এটা একটু চেক করে নিও, এটা -15। আর এই সুন্দর মানটা বসাইলে এখন সুন্দর ভ্যালু আসছে, এই যে দেখো -15/15 সমান 1 আসছে। আলটিমেটলি তিনটা সুন্দর ভ্যালু পাইছি, মানে আমি এই যে দেখো এটার অ্যান্সার কি পাইছি বলো? আমার কাঙ্ক্ষিত অ্যান্সার এক্স, ওয়াই, জেড। এটার ভ্যালু, এক্স এর ভ্যালু পাইছি 2, ওয়াই এর ভ্যালু পাইছি 2, জেড এর ভ্যালু 1, শেষ, এটাই অ্যান্সার। তো এটা যদি বুঝতে পারো তুমি যেই কোনো ম্যাথ সলভ করতে পারবা, ক্রেমারের নিয়মে যেই কোনো টাইপের ম্যাথ তুমি সলভ করতে পারবা। দেখো এই কোশ্চেনটা দেখো, এগুলা কি না পারার মতো কিছু আছে? একদমই সহজ। তোমাকে এটা SW দিলাম, তুমি এটা সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা, ঠিক আছে? তারপরে পরের কোশ্চেনে চলে যাই, দেখো। আচ্ছা, এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, এটা আমি সলভ করে দিব না, কিন্তু টেকনিকটা বলে দিচ্ছি। এটা দেখে এত ভয় পায় কেন? এই যে এখানে কিছু ফ্র্যাকশন নাম্বার অ্যাড হয়েছে, যে এটা ক্যালকুলেশন অনেক কঠিন হবে, তাই না? তোমাকে এত কষ্ট করতে হবে না। তুমি কি করবা, এদিকে দেখো, এখানে দেখো সব জায়গায় নিচে 7 আছে। তো তুমি যদি এই পুরা সমীকরণটাকে 7 দিয়ে গুণ করো, কোনো সমস্যা আছে উভয় পাশে? উভয় পাশে আমরা জানি সেম জিনিস দিয়ে গুণ করলে মানের কোনো সমস্যা হয় না। তা আমি যদি এই ইকুয়েশনে 7 দিয়ে গুণ করি, এই যে 7 দিয়ে যদি গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে এটা হয়ে যাবে 2x + 3y - 5z ইকুয়াল টু এই পাশে কত, 7 একে 7 হবে। দেখো একটা সিম্পল ফরম্যাটে চলে আসছে, ভয় পাওয়ার কিছু আছে? আবার দেখো এখানে সবগুলার নিচে ধরো 4 আছে, এখানে হয়তো নাই, সমস্যা নাই, কিন্তু নিচে তো এই দুইটা 4, তাহলে তুমি সবাইকে 4 দিয়ে গুণ করলে সুন্দর ফরম্যাট পাওয়া। তাহলে এখানে ধরো 4 দিয়ে গুণ করলা, ধরো এটা 7 দিয়ে গুণ করলা, এটা 4 দিয়ে, 4 দিয়ে গুণ করলে এটা হবে x, x হবে মাইনাস কত হবে, 4y হবে, প্লাস কি হবে, z হবে, ইকুয়াল টু 4 হবে, বুঝছো? ঠিক তেমনি এখানে কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে। দেখো এটাও আমি 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হবে 3x - y - 2z ইকুয়াল টু 5। এ দেখো তিনটা সুন্দর সমীকরণ আসছে, তুমি এই তিনটাকে সলভ করলেই হবে ক্রেমারের নিয়মে। আশা করি আর কোনো প্রবলেম নাই। এটা দিয়ে তুমি এই যে কোফিশিয়েন্ট দিয়ে তুমি ডি গঠন করবা, আর বাকি সব আগের মতোই, বুঝছো? ভয় পাওয়ার কিছু নাই। তারপরে এটা খুবই ভয়ঙ্কর, অনেকে এটা দেখা খুব ভয় পেয়ে গেছে, এটাও তোমাকে আমি SW দিলাম, ঠিক আছে? আগেরটাও তোমাকে SW দিচ্ছি। এই যে, এগুলো পরীক্ষা আসে তো এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে ধরে ধরে। এটা একটু টেকনিকটা দেখো, এটা দেখা এই যে হাবিজাবি দেখা ভয় পেয়ে যাচ্ছে যে এটা আবার কি, মানে এখানে দেখা মনে হচ্ছে না যে কোনো সমীকরণ আছে।
মানে যখন নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে বলবে তখন তো তিনটা সমীকরণ দরকার হয়। তো এখানে দেখে মনে হচ্ছে কোনো সমীকরণ নাই, তা আসলে আছে। এই যে এম ট্রান্সপোজ এক্স, খেয়াল করছো তুমি, এটা গুণ করলে কিন্তু সমীকরণ পাবা। ধরো এম কে আমি ট্রান্সপোজ করে নেই, ধরো কলামটা কি হয়ে যাবে, তখন সারি হয়ে যাবে। যে কলামটা সারিতে লিখি, তাহলে তুমি লিখবা 2 - 1 3। ঠিক তেমনি দ্বিতীয় কলাম 1 2 0 1 2 0। ঠিক তেমনি এটা লেখো 1 0 1 1 0 1। এটা হচ্ছে আমার ধরো এম ট্রান্সপোজ। তার সাথে তুমি গুণ করবা কি এক্স, এই যে এক্স, এক্স এর ভ্যালু কত, এক্স ওয়াই জেড। তুমি চাইলে গুণ নাও করতে পারো, ওকে। ইকুয়াল টু কি দিছে, ইকুয়াল টু তো দিয়ে দিছে -1 0 2। আমি জানি এখনো দেখা অনেকে ভাবতেছো যে ইকুয়েশন কোথায়। তুমি এটা গুণ করো, দেখ এটাই তো ইকুয়েশন। কিভাবে সম্ভব, এই যে দেখো গুণ কেমনে করতে হয়, 2 এবং এক্স, তাহলে কত হবে 2x। তারপর দেখো -1 y, তাহলে -y। তারপরে 3 এবং জেড, তাহলে কত হবে +3z। ঠিক আছে, ইকুয়াল টু এটার সমান কি হবে, প্রথম এলিমেন্ট কত -1, তাহলে এটা ইকুয়াল টু -1। এই যে একটা ইকুয়েশন হয়েছে, দেখছো। ঠিক তেমনি তুমি যদি দ্বিতীয়টা গুণ করো, এই যে এটা এটা, তাও পাবা। দেখো তখন পাবা x + 2y আর 0z, হ্যাঁ মানে জেড থাকবে না আর কি, সেটা সমান পাওয়া 0। ঠিক তেমনি তুমি এটা এটা গুণ করো, তাহলে কি হবে, তখন পাবা x, ঠিক আছে, +0y মানে y থাকবে না, প্লাস কি হবে জেড ইকুয়াল টু 2 পাবা। দেখছো তিনটে ইকুয়েশন হয়েছে না। তো তিনটি ইকুয়েশন থাকলে তো আমরা ক্রেমারের রুল অ্যাপ্লাই করতে পারি। মানে বাকিটা তোমার কাজ, বাকিটা তুমি সলভ করবা। তবে আরেকটা মজার বিষয় বলি, তোমাকে কিন্তু ইকুয়েশনে নিয়ে যাওয়ার দরকার ছিল না, এটা আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। তোমার যদি বুঝতে কষ্ট হয় তাহলে এইভাবে নিয়ে আসতে পারো, আদারওয়াইজ তুমি একদম শুরুতেই বুঝতে পারো যে এটাই ডি হবে। তারপরে ডিএক্স কি হবে, জাস্ট এই জায়গায় হচ্ছে তুমি এটা বসায় দিবা। আবার ডি ওয়াই কি হবে, এই জায়গায় এটা বসায় দিবা। ডি জেড কি হবে, এই জায়গায় এটা বসায় দিবা। মানে এত কাহিনী গুনটুন এগুলা না করে আগেই করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই যদি তুমি বুঝতে পারো। তো এটা যদি বুঝতে পারো, আমরা নির্ণায়কের মানে ক্রেমারের রুলস এর শেষ করে ফেলছি, আর কিছুই করব না। তুমি মোটামুটি শেষ ধরে নিতে পারো। তবে আমরা চাই আমরা আরো 2-3টা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সলভ করব। মানে এই দুইটা এমসিকিউ সলভ না করলে মনে হয় যেন পুরোপুরি শেষ হয় নাই। মানে তোমার বোর্ডে এগুলা নর্মালি খুব একটা আসে না, কিন্তু অ্যাডমিশনে আসতে পারে। তা আমি এগুলো একটু দেখবো, জাস্ট 2টা এমসিকিউ, তুমি একটু ধৈর্য ধরো, এখনই শেষ হবে। দেখো এই এমসিকিউ গুলা খুবই স্পেশাল, মানে এগুলো অ্যাডমিশনে খুব বেশি আসে। আর এগুলা কেন স্পেশাল জানো, এখানে হচ্ছে তোমার ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, আমরা যে দুইটা টপিক শিখে আসছি, দুইটারই কনসেপ্ট এখানে দরকার হয়। মানে তোমাকে এখানে হচ্ছে ম্যাট্রিক্স, আচ্ছা ম্যাট্রিসেস এন্ড ডিটারমিনেন্ট, বুঝছো, দুইটা টপিকের কনসেপ্টই তোমার এখানে দরকার হবে। মানে খুবই মজার একটা এমসিকিউ, শর্টকাটও এটা করা যায়, ভয় পাওয়ার কিছু নাই। দেখো তোমাকে বলছে 3 বাই 3 আকারের একটি কর্ণ ম্যাট্রিক্স ডি। তো আমি ধরো তোমার বোঝার সুবিধার্থে 3 বাই 3 একটা কর্ণ ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি। ধরলাম এ বি সি, বাকি সব তো জিরো, তাই না। এই যে দেখো এটা হচ্ছে 3 বাই 3, আমি ধরো একটা কর্ণ ম্যাট্রিক্স নিলাম। এই যে এটাই সেই কাঙ্ক্ষিত কর্ণ ম্যাট্রিক্স। এখন বলছে এটা ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0 20। মানে এটা বলে দিল, তুমি যদি এটাকে ডি ধরো, সেই ডি এর ভ্যালুটা 20 দিয়ে দিছে। এরপরে দেখো কি বলছে, মজার বিষয়টা, যদি এটাকে 2 গুণ করো, তারপরে যদি সেটার ইনভার্স করো, ঠিক আছে, মানে পুরো সংখ্যাটা, এটা তো একটা সংখ্যা হবে, ঠিক আছে, সেটার ভ্যালু কত হবে সেটা তোমার কাছে জানতে চাইছে। তো তুমি একটা মজার বিষয় জানো, এই যে তোমার এই নির্ণায়কটার মান হচ্ছে, বা এই ম্যাট্রিক্সটার কে তুমি ধরে নিছো ডি। তো তুমি যদি 2 দিয়ে গুণ করো মানে 2D বানাও, তাহলে বলো তো 2D সমান কি হবে। এটা কিন্তু নির্ণায়ক না, এটা একটা ম্যাট্রিক্স 2D। মানে তোমার কনফিউশনটা এখানে, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, এটা নির্ণায়ক না মোটেও। তো 2 দিয়ে যখন গুণ করবা, ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে,
ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে কিন্তু সবগুলা এলিমেন্টে গুণ হয়, এটা জানো? মানে তুমি যদি শুধু একটায় গুণ করো তাহলে কিন্তু হবে না। মনে রাখতে হবে, এটাই কিন্তু মানে একদম ডিপ বিষয়। সবগুলাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে তুমি এখানে পাবা 2a, আবার পাবা 2b, এখানে পাবা 2c, বাকিগুলা জিরো। 2 দিয়ে 0 কে গুণ করলে তো 0 হয়, তাই না? মানে এটা হচ্ছে আমার 2d। আশা করি এইটুক বুঝছো। এখন তুমি বলো তো, আগেরটার নির্ণায়ক যদি 20 হয়, এখনকারটার নির্ণায়ক কত হবে? মানে ধরো এই যে 2d, এইটার নির্ণায়কটা কত হবে বলো? নির্ণায়কটা হবে এইদিকে দেখো। এখন যদি তুমি এটাকে দেখো কমন নাও, তুমি নির্ণায়কের প্রপার্টি কি জানো যে কমন নেওয়া যায়? এখান থেকে তুমি 2 কমন নিতে পারবা, ঠিক আছে? মানে 2 কিন্তু সবার সাথে আছে, সবার সাথে, আবার এখানেও আছে এখানেও আছে। মানে তুমি চাইলে এই যে 2 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, অথবা 2 এখানে আছে এখানে আছে এখানে আছে, এটাও বলতে পারো। আবার দেখো এখানেও 2 আছে 2 আছে 2 আছে, 0 ইন্টু 2 মানে তো জিরোই, তাই না? মানে জিরোর সাথে 2 আছে, কোনো প্রবলেম নাই। তার মানে তুমি নির্ণায়কের ক্ষেত্রে এই 2 ব্যাপারটাকে 3 বার কমন নিতে পারবা, এখান থেকে একবার, এখান থেকে একবার, এখান থেকে একবার, অথবা এখান থেকে একবার, এখান থেকে একবার, এখান থেকে একবার। মানে তুমি 3 বার কমন নিবা, তাহলে তুমি কি পাবা জানো? 2 ইন্টু 2 ইন্টু 2। আর এরপরে ভিতরে কে থাকবে বলতো? যখন তুমি 2 কমন নিবা, এখানে এ থাকবে, বি থাকবে, সি থাকবে, মানে আগের মতো হবে। আর আগেরটার ভ্যালু কত ছিল? 20 ছিল। মানে ইন্টু কত? 20। তার মানে এটা কত হবে জানো? 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8। 8 ইন্টু 20, তাহলে এটা কত হবে? 160। এখন এটা হচ্ছে জাস্ট 2D-র ভ্যালু, কিন্তু এটা তো ভিতরে ইনভার্স আকারে আছে, তাহলে তোমাকে লিখতে হবে 1/160। শেষ, এটাই অ্যান্সার। তো এখন শর্টকাট কি লিখবা জানো? শর্টকাট তুমি এইভাবে চিন্তা করতে পারো, যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স আর এখানে 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে তুমি লিখবা 2 কিউব। ঠিক আছে, 2 কিউব ইন্টু যেটা দেওয়া আছে সেটা লিখবা। যেটা দেওয়া আছে মানে কি, এই যে 20 দেওয়া আছে, 2 কিউব ইন্টু 20। আর যেহেতু এটা ইনভার্সলি আছে, তাই এই যে উপরে ইনভার্স দিয়ে দিবা, শেষ। শর্টকাট। তুমি যদি এটা বুঝতে পারো, ধরো এটার অ্যান্সার তো এইটা, তাহলে বলো তো এটার অ্যান্সার কত হবে? এটাও কিন্তু 3/3 ম্যাট্রিক্স, ভ্যালু 1 দেওয়া আছে, এইভাবে করতে বলছে। তাহলে তুমি লিখবা কত জানো? 3 কিউব। ঠিক আছে, এই যে আগে কি করছিলা? আগে করছো 2 কিউব, কারণ এখানে এই সংখ্যাটা হচ্ছে 2, আর এখন হচ্ছে 3, তাহলে তুমি পরের ক্ষেত্রে এই যে এখানে বসাবা 3। আর এটা 3/3 ম্যাট্রিক্স, এর জন্য কিউব দিয়ে দিবা। এই যে কিউব দিলা, হ্যাঁ। ইনটু কি করতে হয়? নির্ণায়কের ভ্যালু যেটা আগে দেওয়া ছিল সেটা কত? 1। তাহলে 3 কিউব মানে কত? 27। আর এখানে কিন্তু ইনভার্স করতে বলছে, হ্যাঁ বলছে, তাহলে 1/27। আমি তোমাকে এটা শর্টকাটে করে দিলাম। আর তোমাকে যেটা বললাম, নির্ণায়ক এবং ম্যাট্রিক্স দুইটা কনসেপ্টই এখানে দরকার হয়েছে। যে ফার্স্টে হচ্ছে আমি ম্যাট্রিক্স এর কনসেপ্ট কিভাবে অ্যাপ্লাই করছি, এই যে 2 দিয়ে গুণ করছি, মানে সবগুলাকে গুণ করছি, এটা হচ্ছে ম্যাট্রিক্স এর কনসেপ্ট। আবার যখন নির্ণায়ক বের করতে গেছি, তখন সবগুলা থেকে আলাদা আলাদা ভাবে কমন নিছি, কারণ আমি জানি নির্ণায়কের ক্ষেত্রে প্রত্যেকটা কলাম বা সারি কমন নিতে হয়, সবগুলা নেওয়া যায় না, মানে এক একটা কলাম বা সারি। তো এই জন্যই আসলে এটা একটা ডিপ কনসেপ্ট বললাম, আশা করি তুমি এটা বুঝছো। যদি তাও না বুঝো, তুমি কোশ্চেন করো, ঠিক আছে? তুমি কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো আমাদের আজকের দিনে এটাই ছিল শেষ। মানে মোটামুটি আমরা একদম যত অপূর্ণতা ছিল সবগুলো আমরা শেষ করছি, কিছু বাদ রাখি নাই। এরপরও যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই শেয়ার করবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।